আমার নাম আহসান অর্ণব। আমি ঢাকা মিরপুর 60 ফিটে থাকি এবং আমি কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। লেখাপড়ার পাশাপাশি আমি আরও একটি প্রফেশনে আছি। আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমি ফটোগ্রাফি করি, সো বিভিন্ন ইভেন্টের জন্য আমি দেশের বিভিন্ন জায়গায় প্রায় যাই। দিনটা ছিল 2018 জানুয়ারি মাসের 2 তারিখ। আমার এক ফ্রেন্ড আমাকে রাতে 11টার দিকে কল দিয়ে বলল, একটা বিয়ের ইভেন্ট আছে, করবি নাকি? আমার কাজিনের বিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বিয়ে কোথায়? সে আমাকে জানালো বিয়েটা হবে মানিকগঞ্জ, এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। বলে রাখা ভালো, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ এবং যে জায়গায় বিয়ের ইভেন্টটা হওয়ার কথা সেই জায়গাটা আমি চিনি। আমাদের বাসা থেকে সেখানে বাইকে যেতে 40-50 মিনিট লাগে। সো আমি ভাবলাম ইভেন্টটা যদি আমি করি, আমাদের গ্রামের বাড়ি থেকেও ঘুরে আসতে পারবো। এটা ভেবে আমি ইভেন্টটা করার জন্য রাজি হয়ে যাই। ইভেন্টটা ছিল তার 4 দিন পর। 7 তারিখে প্রোগ্রাম। আমি 6 তারিখ সন্ধ্যায় আমার এক টিমমেটকে সাথে নিয়ে আমি মানিকগঞ্জে চলে যাই এবং গ্রামের বাসায় থাকি। 3 দিন ইভেন্ট, হলুদ, বিয়ে এবং রিসেপশন। পরদিন সকালে হলুদের ইভেন্টটায় আমি মানিকগঞ্জ গিয়ে রাতে ক্যামেরা, লেন্স, ব্যাগ, লাইট ইত্যাদি ঠিক মতো গুছিয়ে রাত 11টার ভেতর ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 11টায় আমি আর আমার টিমমেট বিয়ে বাড়ি চলে যাই। ছেলের বাড়ি ও মেয়ের বাড়ি একদিনে হলুদ হওয়ায় হলুদের ইভেন্ট শেষ হতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। ইভেন্ট শেষ হওয়ার পর ছেলের বাড়ির লোকজন আমাকে বলে, আজ অনেক লেট হয়ে গেছে, গ্রামের রাস্তা অনেক প্রবলেম, তোমরা আজকে এখানেই থেকে যাও। রাসেল ভাই, গ্রামটি ছিল পদ্মা নদীর খুব কাছে, তাই আমি ভাবলাম আমি এখানে থাকলে সকালে নদীতে গোসল করতে পারবো, আবার কষ্ট করে এতদূর আসতেও হবে না। সো ঠিক করলাম আজকে আমি এখানেই থাকবো। তারা আমাদের একটি রুম থাকতে দেয় এবং যার আশেপাশে কোনো রুম ছিল না। রুমটি ছিল খুব পরিপাটি, কিন্তু দেখতে মনে হচ্ছিল অনেক দিন এখানে কেউ থাকে না। যাই হোক, আমি ফ্রেশ হলাম। আমি স্মোক করতাম, তাই আমি একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম আর রেস্ট করছিলাম। হঠাৎ আমার ফিল হয় আমার হাতে কেউ একটা বাড়ি দিল এবং আমার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল। আমি সিগারেটটা উঠিয়ে গেলাম, তখনই আমার হাত থেকে সিগারেটটা আবারও মাটিতে পড়ে গেল। সারাদিন কাজ করার জন্য আমি খুব ফেড আপ এবং টায়ার্ড ছিলাম। এর ভেতর হাত পুড়ে জ্বলছিল, খুব বেশি বিরক্তিকর লাগছিল ব্যাপারটা। তাই আমি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়লাম, বাট ঘুম আসছিল না। হঠাৎ আমি ফিল করি আমার প্রচুর গরম এবং অস্থির লাগছে। আমি ভাবলাম সারাদিন জার্নি হয়েছে, তাই হয়তো এমন লাগছে। আমি ঘুমানোর ট্রাই করি, হঠাৎ ঘুমিয়েও পড়ি। কিন্তু আমি ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখি। আমি দেখি যে কেউ আমার ঘাড় 2টা জোরে ধরে রেখেছে 2 হাত দিয়ে আর বলছে, তুমি যেটা করছো ঠিক করনি। আমি স্বপ্নে তার ফেসটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর ঘাড়টা প্রচুর ব্যথা। ব্যাপারটা আমি নর্মালি নেই। তখনও রাতের স্বপ্নের কথা আমার কিছু মনে নেই। সেদিন ছিল বিয়ের ইভেন্ট। বিয়ের ইভেন্ট শেষ করে আমি সেদিন ডিরেক্ট আমাদের গ্রামের বাসায় চলে যাই। আমার গ্রামের বাসায় কেউ থাকে না, তাই অনেকগুলো রুম খালি ছিল। কোনো কারণে আমি আমার টিমমেট 2 জন আলাদা রুমে ঘুমাবো, তাই ঠিক করলাম। আমি সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সময়টা ঠিক জানি না, হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চোখ খুলি এবং দেখতে পাই
কেউ আমাকে খুব জোরে ধরে রেখেছে। কিন্তু যখন আমি ভালো করে খেয়াল করি, আমি দেখি একটি কাফনের কাপড় পরা মানুষ, আর সেটি দেখতে খুব বেশি কালো, আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি প্রচুর ভয় পাই, হাত পা কাঁপছিল। কাফন পরা মানুষটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, আর তখনও শক্ত করে ধরে রেখেছিল। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, বাট পারছিলাম না। এভাবে কতক্ষণ গেছে মনে নেই। হঠাৎ আমি আজানের সাউন্ড শুনতে পাই এবং দেখতে পাই আস্তে আস্তে কাফন পরা কালো মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার শরীর হালকা হয়ে আসে। আমি কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকাল 10টায় আমার ঘুম ভাঙে একটি ফোন কলে। ঘুম থেকে ওঠার পর দেখি আমার কালকের ঘটনা ও আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে। কেন যেন খুব ভয় লাগতে থাকে। আমি একটু সিক ফিল করি, বাট তবু রিসেপশনের প্রোগ্রামের জন্য সেই বিয়ে বাড়িতে আবার যাই। আমাদের যেই রুমটাতে থাকতে দেয়া হয়েছিল, আমি সেখানে গিয়ে রুমটা লক করে দেখতে পাই। কেন জানি আমার একটু সন্দেহ হয়, তাই আমি বাড়ির একজনকে জিজ্ঞেস করি বিয়ে বাড়ির ওই রুমটা লক কেন। সে আমাকে জানায় ওই রুমটাতে দাদা থাকতো, খুব ভালো মানুষ ছিলেন তিনি। সব সময় নামাজ কালাম পড়তেন, কোনো ওয়াক্তের নামাজ কাজা করতেন না। সব থেকে মজার ব্যাপার, তিনি 103 বছর জীবিত ছিলেন। তিনি মারা যাবার পর ওই রুমটা বন্ধই থাকতো। সেদিন আমাদের সেখানে থাকতে দিয়েছিল, কারণ বিয়ে বাড়ি অনেক গেস্ট ছিল, তাই থাকার জায়গা ছিল না। সেদিন আমার ইভেন্টের কাজ শেষ করে আমি আবার বাসায় চলে আসি, বাট কেন যেন আমার সব সময় খুব ভয় লাগতে থাকে। আমার মনে হয় আমার আশেপাশে কেউ আছে, আমাকে টাচ করতে চাচ্ছে। মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। ঢাকাতে এসে আমাদের মসজিদের হুজুরকে পুরো ব্যাপারটা আমি শেয়ার করি। তিনি আমাকে বলেন, যেহেতু ওইটা একটা নামাজি এবং ইমানদার মানুষের রুম ছিল, সেখানে কেউ থাকতো না, সেই কারণে ভালো কিছু জিন থাকতো। তুমি সেখানে স্মোক করেছো, যার কারণে রুমটা নাপাক হয়ে গেছে। এতে তাদের হয়তো অস্বস্তি লেগেছে বা তারা ডিস্টার্ব ফিল করেছে। এই জন্যই তারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। হুজুর আমাকে পানি পড়া দেন এবং বলেন নামাজ পড়তে এবং স্মোকিং ছেড়ে দিতে। আমি তারপর থেকে রেগুলার নামাজ পড়ি, স্মোক করা বাদ দেই। আল্লাহর রহমতে কিছুদিন পর আমি ঠিক হয়ে যাই। আমার লাইফ নর্মাল হয় এবং আমি নর্মালভাবে লাইফ লিড করি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার ঘটনা যদি পড়া হয় আমাকে প্লিজ একটু জানাবেন। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনাটা কেমন লাগলো আমি সেটা জিজ্ঞেস করবো না। আমরা যে ঘটনাগুলো পেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এটা। এখন আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে আপনার এই যে আজকে যে ঘটনাটা আমি পড়লাম, আপনি খালি একবার চিন্তা করে দেখুন যে এই ঘটনাতে কোনো একটা জায়গায় আপনি শুয়ে আছেন, গভীর রাত, হঠাৎ করে আপনি দেখলেন কাফন পরা কেউ একজন আপনাকে জড়িয়ে ধরছে। কেমন লাগবে আপনার? কেমন অনুভূতি হবে? এবং আপনি আপনার ঘাড় নাড়াতে পারছেন না, আপনি আপনার শরীর নাড়াতে পারছেন না। কেউ আঁকড়ে ধরে রেখেছে আপনাকে। একজন বৃদ্ধ, 103 বছর বয়স, কাফনের কাপড় পরা। চোখ বন্ধ করুন, জাস্ট ভাবুন। শুনছেন ভূত.com। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। Voot.com. The fear returns with Russell. চলে যাচ্ছি কানাডার ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটি আপনার ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com শ্রোতা বন্ধুরা। আমি সাবরিনা, টরন্টো কানাডা থেকে। অনেক বছর ধরেই ভাবছি ভূত FM এ এসে আমার গল্পগুলো শেয়ার করব। আমার গল্পগুলো হচ্ছে আমার একান্তই আমার, সবই ভূতের বলবো না, জিন ধরে নিতে পারে। আমি ভূত আছে বিশ্বাস করি না, তারপরও ভয়ে ভয়ে কাটে আমার সব
সারা দিন সারা রাত আমি একা কখনো ঘুমোতে পারি না, টিনেজ বয়স থেকেই। আমার সাথে ভূতের ঘটনা অনেক। আমি একটা একটা করে শেয়ার করতে চাই, যদি রাসেল ভাই আপনি প্রচার করেন তাহলে আমি আরো বলবো। আমি খুব রিসেন্ট একটি ঘটনায় যাচ্ছি। সেটি হচ্ছে গত বছর কোরবানি ঈদের পরের দিন হঠাৎ রাস্তা ফাঁকা, আর হঠাৎই আমাদের ইচ্ছে হলো আচ্ছা আমরা একটু মহাস্থানগড় বেরিয়ে আসি। তারপর যে ভাবা সেই কাজ, রাতে হুটহাট ডিসাইড হলো খুব আর্লি আমরা বেরিয়ে যাব, হুইচ ইজ ফজরের আজানের পর। দেন আমরা ঘুম থেকে উঠে স্টার্ট করেছি, তখন আজান দিচ্ছে এরকম এক টাইমে। রাস্তায় কোনো গাড়ি ছিল না, ফাঁকাই বলা চলে। আশুলিয়া পর্যন্ত গিয়েছে, অলমোস্ট গাড়ি ছিলই না। হঠাৎ দু একটি গাড়ি হয়তো যাচ্ছে, এরই মধ্যে আশুলিয়ার ওই যে সোজা রাস্তাটা চলে গেছে যমুনা ব্রিজে ওঠারও বেশ আগে, ওখানে একটা নির্জন রাস্তায় হঠাৎই আমার মনে হলো, হঠাৎ মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম একটা খুব সাজগোজ করা মহিলা গাড়ির একেবারে কর্নারে। অথচ রাসেল ভাই গাড়ি যখন যে চালাচ্ছে ফাঁকা একটা রাস্তায়, কিন্তু অনেক দূর থেকে দেখা যায় যে গাড়ির সামনে কেউ আসছে বা পাশে কেউ দাঁড়াচ্ছে বা গাড়ির কাছাকাছি কেউ আসছে, সবই দেখা যায়, রাইট? আমরা 5 জন গাড়িতে ছিলাম, আমার হাজবেন্ড, আমার 2 ভাই, ভাইয়ের বউ এবং আমি। যাই হোক, ওরা 4 জন কিছুই দেখেনি। আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল, পাশে আমার ভাই বসা। আমি দেখেছি গাড়ির কোনার মধ্যে মেয়েটা বাড়ি খেলো। মেয়েটা এত সাজগোজ করা, বেগুনি সুন্দর একটা শাড়ি পরা, চুল ছাড়া, হাতে অনেকগুলো চুড়ি পরা, বেশ সাজ করা, জুয়েলারি পরা। আমি ভাবছি এই সকালবেলা গাড়িতে, আমি এই করে বলতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎই আমার ভাই বলল, আল্লাহ, একটা মহিলা তো গাড়ির সাইডে বাড়ি খেলো মনে হয়। গাড়িটা থামালাম, থামিয়ে দেখি বাড়ি তো খায়নি। গাড়ি যেখানে থামিয়েছি হঠাৎ দেখি কি সেই মেয়ে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নেচে নেচে চলে যাচ্ছে পিছনের রাস্তায়, মানে সোজা রাস্তাটা ধরে সে একেবারে রাস্তার মাঝখান ধরে হাঁটছে। সেই বেগুনি শাড়ির আঁচলটা উঠছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে আর তাকাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির দিকে। যতবার আমরা তাকাই সে তাকায়। এরপরেই হঠাৎই গাড়িতে উঠতে যাব, তখন দেখি যেই জায়গাটায় আমাদের গাড়ি দাঁড়ানো সেই জায়গায় ধরেন 6-7 জন লোক, একই রকম কাপড় পরা, একেবারে ধবধবে সাদা, একেবারে মার দেওয়া, মনে হচ্ছে এখনই আয়রন করে নিয়ে এসছে, আর সুন্দর টুপি পরা, বেশ ফর্সা, বেশ লম্বা। চেহারা কেন দেখিনি বা মনে করতে পারছি না আমি জানি না, চেহারা দেখিনি বা মনে করতে পারছি না। একই জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কোন দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না, তবে তাদের দাঁড়ানো আর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা কোনো ফিউনারেলে যাচ্ছে। আই মিন, আমার মনে হয় কারো জানাজা পড়তে যাচ্ছে বা কাউকে কবর দিয়ে ফিরছে, ঠিক জানি না। একই কাপড় পরা সবারই, একই রকমেরই দাঁড়ানো, শুধু কোন দিকে তাকিয়েছে তা তখনও বুঝিনি। আমি এখন যখন ভাবি তখনও জানি না। তো এরপর আমরা বেশ অনেকক্ষণ দাঁড়াতে চাইলাম ওখানে, অনেকক্ষণ চিন্তা করলাম আমরা যাব কিনা রাস্তাটা ধরে। আবার ভাবলাম আচ্ছা না যাক, যা হয়ে গেছে হয়ে গেছে, তারপর তো আর কিছু দেখছি না। তারপর আমরা মহাস্থানগড় দেখে ভালোভাবেই ফিরেছি। বাট ঘটনাটা আমাকে এখনো মাঝে মধ্যে ভাবায় যে কি ছিল, মেয়েটাই বা কে ছিল এত সুন্দর। এখনো আমি চোখ বন্ধ করে এখনই যখন বলছি আপনাকে ঘটনাটা, আমি সেই বেগুনি কালার, সে অদ্ভুত সুন্দর বেগুনি, আর সে এত সুন্দর জুয়েলারি পরা, সে যে মেয়েটা আমি এখনো চোখ বন্ধ করলেই দেখি। তো আজকের মতন এই ছোট গল্পটাই ছিল রাসেল ভাই। আমি পরবর্তীতে আরো গল্প শোনাতে চাই, জিনের গল্প বলবো আমি। ভূত যেহেতু বিশ্বাস করি না, ভূত নেই, কোরআন শরীফে যেহেতু জিন আছে, জিনে বিশ্বাস করি। এই জিন সম্পর্কিত ঘটনা আমার জীবনে প্রচুর ঘটেই চলেছে। কি অদ্ভুতভাবে এইসব নিয়ে বেঁচে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, করোনার দিনে যত্ন নেবেন সবাই।
দূর থেকে সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা প্লে করব। এই ঘটনার শিরোনামটা আমরা দিতে পারি অলৌকিক। হ্যাঁ, কিছু ঘটনা ভয়ের, কিছু ঘটনা অলৌকিক। অলৌকিক ঘটনাগুলো কিন্তু ভয় ধরায়, কখনো কখনো আরো বেশি ভয় ধরায়। চলুন না শুনে আসে একটা অলৌকিক ঘটনা। স্টে টিউন। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। রাসেল ভাই, আমি অন্তর, বাসা জামালপুর, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি জামালপুর একটি ঘটনা, এবং ঘটনাটি শুনেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো রাসেল ভাই, দেরি না করে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক 12 বছর আগে, এবং ঘটনার শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। যে ঘটনাটি বলবো সেটা একটি অলৌকিক ঘটনা, যার সাক্ষী যেখানে ঘটেছে সেই গ্রামের সকলেই। রাসেল ভাই, ঘটনাটি মূলত জিন সম্প্রদায়কে নিয়ে একটি ঘটনা। সেই জিন সম্প্রদায় কিন্তু রাসেল ভাই লক্ষ্য করবেন যে মানুষের মতো তারাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে। তো একটা জিন সম্প্রদায়ের একজন পীর ছিল, সে পীরটার নাম ছিল খস পীর। সেই খস পীরের ঘটনা আজকে শেয়ার করছি। রাসেল ভাই, ঘটনাটি বলতে গেলে প্রথম আমাকে একটা ধাপ বলতে হবে, তারপর আমাকে আরেকটা ধাপে যেতে হবে। প্রথমে ঘটনাটা আসলে কিভাবে শুরু। রাসেল ভাই, লক্ষ্য করবেন একটা অজপাড়াগায় গ্রামে পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদটা গিয়েছে। তো সেই নদে যখন পানি শুকিয়ে যায় তখন মানে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু সেখানে গোসল করতে যায়। সুযোগ পেলে আমরাও যাই। তো সেই অল্প পানিতে কিছু ছেলে মেয়ে গোসল করতে গিয়েছে, তারা গোসল করছে। তো হঠাৎ একদিন প্রতিদিনের মতো তারাও গোসল করতে গিয়েছে, আবার সেই এলাকার কিছু ছেলে মেয়ে। তো হঠাৎ একটা আচমকা ঢেউ, স্যার ভাই, মানে একদম অল্প পানি যদি ঢেউ আসে আপনার সর্বোচ্চ হলো কোমর পর্যন্ত আসতে পারে। তো একটা আচমকা ঢেউ সকলের উপরে চলে আসে। চলে আসার পর যখন ঢেউটা চলে যায়, দেখে একটা মেয়ে মিসি, একটা ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। তো অনেক গুরুতর একটা অবস্থা তৈরি হয়ে যায়। মানুষের চিল্লাচিল্লিতে অনেকে চলে আসে, অনেক খোঁজাখুঁজি করে। রাসেল ভাই, ডুব দিয়ে খোঁজার মতো কিছু পাওয়া যাচ্ছিল না। তো পাশেই ছিল রাসেল ভাই একটা দৌটা হচ্ছে রাসেল ভাই গ্রামের ভাষায় যাকে বলা হয় হচ্ছে নদীর পানি যেখানে সে ঘুরপাক খায় একটা কোনায়, এবং সেই দৌটা অনেক সময় এত পরিমাণ গর্ত হয় যে অনেকটা সাগরের কোন একটা তলদেশের সমান হতে পারে। অনেক দৌড়ে আছে যে তল খুঁজে পাওয়া যায় না, এমন কথা আমরা অনেক সময় শুনে থাকি। তো দৌড়টা অনেক দূরে ছিল, তো সবাই অনেক খোঁজাখুঁজি করলো, ডুবুরি আসলো, ডুবুরি দৌড়তে গেল, কিন্তু সেই মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না। কিভাবে কেটে গেল দীর্ঘ 7টা বছর। 7 বছর পর বা তারও বেশি হতে পারে যে সবাই ভুলে গিয়েছিল সেই ঘটনাটা। তো সেই গ্রামে বাস করত একটা বালক। সে তখন যৌবন পার হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো তার একটা সমস্যা ছিল যে সে হাঁটতে পারত না, তার দুটি পায়ে জন্ম থেকেই পঙ্গু, এবং সে উপার্জন করতে পারতো না, তাই তাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। সে ভিক্ষাবৃত্তি করত, লোকেদের দ্বারে দ্বারে যাইত। তাছাড়া তার মনে অনেক কষ্ট ছিল, সে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাতো যে সে কি পাপ করেছিল জীবনে, তার জীবনে এত কষ্ট কেন। আমি জানি না উপরওয়ালা শুনে ফেলেছে কিনা। তো হঠাৎ একদিন রাতে সে স্বপ্ন দেখে স্বপ্নে কেউ একজন তাকে বলছে, তুই আমার কাছে আয়, তোর সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। প্রথম দিন সে পাত্তা দেয় না। তারপর দ্বিতীয় দিন সে আবার স্বপ্ন দেখে, তুই আমার কাছে আয়, তোর জীবনের যত কষ্ট দুঃখ আছে সব দূর হয়ে যাবে। তো সে হুজুরের কাছে দেয়। হুজুর বলে, হয়তোবা আপনি খুব বেশি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হয়তোবা আপনার কোন একটা অলৌকিক শক্তি আপনাকে ডাকছে, নয়তোবা আপনি যেটা ভাবছেন সবসময় সেটাই আপনি রাতে স্বপ্ন দেখছেন।
তো আরো কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন সে নূরের মতো সুন্দর একটা বৃদ্ধ লোককে দেখতে পায় তার স্বপ্নে। সে বৃদ্ধ লোকটি তাকে বলে, তুই আমার কাছে আয়, তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তো সে মানে তার মনে একটা বিশ্বাস তৈরি হয় হয়তোবা তার দুঃখ কষ্ট একসময় দূর হবে। তো হঠাৎ তিনি আরেকদিন রাতে আবার স্বপ্ন দেখেন। তাকে বলা হয় যে এই দৌড়টার কাছে তুই আয়, এই দৌড়ের কাছে এসে তুই একটা ডুব দিবি, ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে তুই একটা ডুব দিবি, ডুব দিলেই তুই আমার কাছে আসতে পারবি, তুই আমার কাছে আয়। তো তার মনে ভয়ও কাজ করে, সেই দৌড়টা খুব খারাপ ছিল, সেখানে কেউ পড়ে গেলে মানে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো আসলে জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসছিল সেই বালকটার। তো সে সবকিছু ছেড়ে দিয়ে, সে তার জীবনের মায়া ছেড়ে দিয়ে সে একদিন গভীর রাতে উঠে ফজর নামাজের আগ দিয়ে সে দৌড়ের কাছে আসে, এসে দৌড়ে একটা ডুব দেয়। সে ভাবছে সে মারা যাবে, সে ডুব দেওয়ার সাথে সাথে মানে সে আমাদেরকে যেভাবে বলেছিল, আমরা যেভাবে শুনেছি, সে বলল যে সে ডুব দেওয়ার সাথে সাথে সে একটা প্রাসাদের সামনে চলে আসে। এত সুন্দর প্রাসাদ যেটা সে সিনেমাতেও কখনো দেখেনি। সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকে, সে প্রাসাদের দিকে হেঁটে যায়, সে দরজার কাছে যাওয়ার সাথে সাথে দরজাটা অটোমেটিকলি খুলে যায়। এবং রাসূল ভাই বিশ্বাস করবেন না, এত পরিমাণ সোনাদানায় ভরপুর ছিল প্রাসাদটা যে সে জীবনও কখনো দেখেনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে সে প্রাসাদের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর সে একটা ময়দানে চলে আসে। অনেকটা রাজারা, আমরা সিনেমায় দেখেছি রাজারা যেভাবে বসে থাকেন, তার মন্ত্রী বর্গ যেভাবে বসে থাকেন, ঠিক সেরকম একটা ময়দানে এসে দেখেন যে সিংহাসনে একটি সেই বৃদ্ধ লোকটা বসে আছে যাকে সে স্বপ্নে দেখেছিল। সে বৃদ্ধ লোকটা তাকে জিজ্ঞেস করে, তোকে আমি অনেকদিন আগেই ডেকেছিলাম, তুই এত দেরি করলি কেন? আসল ভাই সে কি বলবে, সে বালকটা কি বলবে, সে হতভম্ব হয়ে যায়, তার মুখে কোনো কথা নেই। সে বলল যে তুই কি চাস আমার কাছে? এই যে সোনাদানা দেখতে পাচ্ছিস, সেই সোনাদানাটা সব তোর, তুই নিয়ে যা যতটুকু পারিস। কিন্তু রাসেল ভাই আসলে মানুষের যদি মানে মন থেকে কোনো আকাঙ্ক্ষা থাকে যে আমার এইটা দরকার, তখন লোভ লালসাও কিন্তু তাকে গ্রাস করতে পারে না। সে বালকটিকেও পারেনি। সে বালকটি বলল, না, আপনি আমার পা দুটো ঠিক করে দেন, আমি স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চাই। তো রাসেল ভাই, তো সেই জিনটি বলল যে খসপির যাকে বলা হয়, তো সে খসপির তাকে বলল যে ঠিক আছে, তোর পা দুটো আমি ঠিক করে দিচ্ছি, তোকে আমাকে একটা কথা দিতে হবে। বলে, কি কথা? তোকে আমি স্বাবলম্বী করে দিব, তোকে ধন দৌলত দিব, তোর কথা আমার ভালো লেগেছে, তুই মানুষের কোনো ক্ষতি করতে পারবি না এবং সুস্থ স্বাভাবিক ভাবে ইমানের সহিত চলাফেরা করবি। তো সে রাজি হয়। রাজি হওয়ার পর সে যখন তাকে কিছু ধন দৌলত দেওয়া হবে, তো সে ভিতর থেকে বৌমা বলে ডাকবে, বৌমা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। তো সেই মেয়েটা যখন ভিতর থেকে আসে, রাসেল ভাই অবাক হয়ে যায় যে সেই মেয়েটা যে নদীর ধারে হারিয়ে গিয়েছিল, যে মেয়েটা, সেই মেয়েটা এসে তাকে স্বর্ণ মুদ্রা দেয় এবং মেয়েটাকে দেখেই সে চিনে ফেলে। সে তাকে নাম ধরে ডাকে, মেয়েটা সাড়া দেয়। সাড়া দেওয়ার পর সেই জিনটা বলে যে হ্যাঁ, তুই তাকে চিনতে পেরেছিস, ভালো করেছিস। আসলে ওই মেয়েটাকে আমার ছেলে খুব পছন্দ করেছিল, তাই তাকে আমি নিয়ে চলে এসেছি এবং আমার ছেলের সাথে বিবাহ দিয়েছি। তুই যদি ভালো হয়ে যা, তুই যখন ফিরে যাবি, গিয়ে তার পরিবারকে বলবি যে তার মেয়েটা ভালো আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, সে যখন মানে হঠাৎ করে দেখে যে সে তাকে বলা হয়তো চোখ বন্ধ কর, সে চোখ বন্ধ করার সাথে সাথে দেখে সে পানির ভিতর এবং সে প্রায় উপরে চলে এসেছে পানির। সে পানির উপরে আসে। উপরে আসার পর যখন সে উঠার চেষ্টা করে, দেখে তার পা একদম ঠিক। সে বিশ্বাস করতে পারছিল না। সে সেখান থেকে উঠে ভেজা শরীরে সে হেঁটে বাসায় আসে। বাসার সবগুলো লোক দেখে অবাক যে কিভাবে সম্ভব, এবং তার সাথে অনেক স্বর্ণ মুদ্রা। এবং রাসেল ভাই মানে পুরো গ্রামবাসী সবাই চলে যায় তার কাছে যে কিভাবে সম্ভব হলো, তোমার পা কিভাবে ঠিক হলো। তখন সবার কাছে সেই ঘটনাটি শেয়ার করে এবং আজকে সে স্বাবলম্বী, সৎ, তার দিনটা খুব ভালো যাচ্ছে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এই অলৌকিক ঘটনার সাক্ষী আমরা সবাই। আশা করি লিসনারদের ঘটনাটি ভালো লেগেছে।
রাসেল ভাই যদি প্রচার করেন ভালো লাগবে, আর যদি আরো কোনো ঘটনা পাই অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। এবারের ঘটনাটা এসছে সিঙ্গাপুর থেকে। আপনিও আপনার ঘটনা পাঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে russell.booth.com@gmail.com এ। আমি আপনার ঘটনা প্রচার করব booth.com এ। এখন চলে যাচ্ছি সিঙ্গাপুর থেকে পাঠানো আমাদের লিসনারের ঘটনা। স্টে টিউন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকা জুরাইন নিবাসী। বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। তো লম্বা একটা সময় আপনাকে শুনছি আমি রাসেল ভাই। অ্যাকচুয়ালি আই হিউজ ফ্যান অফ ইয়োর স্যার। এগুলো বলে শেষ করা যাবে না। লম্বা একটা সময় কত অনুভূতি, কত ফিলিংস বলে বোঝানো যাবে না রাসেল ভাই। অনেক ভালোবাসি আপনার প্রোগ্রামগুলোকে। যা হোক, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2000 সাল। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট্ট একটা বিবরণ দেওয়া দরকার, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে, ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকেই লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে, যেখানে একজন কি সর্বোচ্চ 2 জন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনাটা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হইহুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত। খেলতে খেলতে এক সময় বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা 2 জন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে। ছোট যে ছালার বস্তাগুলো আছে, তো ওরা ওইটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সেই বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়ানো করানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছে যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পর ওরা 2 জন কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সেই বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই থাকে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। 1 সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, 2 জনই অনেক অসুস্থ থাকে। তো 1 সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায় তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়। ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন
ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং এর সাথে দুইজন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেক ফোন পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা দুজনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটা থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো ওরা দুজন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। ঋষাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সবকিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড আর ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস, সেরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই আমার কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো। ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু করলো। লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছনের থেকে আরেক আওয়াজ। ঋষাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বললো, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বলবো। মা অবশ্য জানতো এবারই সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এবারই সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না সে রাতে। অনেক দৌড়াদৌড়ি পড়ার পর তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকায় যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না সে কিছুই বলতে চাচ্ছিল না, যে কি কেন আসলে কোত্থেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছুই বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। longlifeboot.com। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। Spirit, be here with me.